স্বাগত টিভিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। আরও তীব্র হচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধ। তেল আবিবের আক্রমণে ইরানের রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা শাখার প্রধান কাজেমি ও 2 জেনারেল নিহত হয়েছেন। ইরানে মৃত্যু ছাড়িয়েছে 2 শতাধিক। এদিকে হামলার জবাবে নতুন করে ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। এতে আহত হয়েছেন অন্তত 29 জন। কোনোভাবেই থামছে না ইসরায়েল ইরানের হামলা পাল্টা হামলা, উল্টো তীব্র হচ্ছে আক্রমণ। ইরানের হামলায় তেল আবিব ও জেরুজালেম সহ বিভিন্ন শহরে বাজছে জরুরি সতর্ক সংকেত। বন্ধ ঘোষণা করা হয়েছে ইসরায়েলের সব বিমানবন্দর। হামলা প্রতিহত করার পাশাপাশি পাল্টা হামলা চালানোর কাজ চলছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এর আগে রবিবার ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা শাখার প্রধান কাজেমি ও 2 জেনারেল হাসান মোহাকিক ইসরায়েলি এবং মোহসেন বাঘারি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে 2 দেশের একটি চুক্তিতে আসা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। এদিকে ইসরায়েলি হামলার মধ্যে কোনো ধরনের যুদ্ধবিরতি আলোচনায় বসতে অস্বীকার জানিয়েছে ইরান। ইরানের এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি হামলার জবাব দেওয়া শেষ হলেই গঠনমূলক আলোচনায় বসবে তেহরান। এদিকে মধ্য ইরানেও বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা চালানো হয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনে। এতে আহত হন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। এদিকে আল জাজিরা জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনায় বাধা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 2 জন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। তারা আরও জানান, যতক্ষণ না পর্যন্ত ইরানিরা কোনো মার্কিন নাগরিককে হত্যা করে ততক্ষণ পর্যন্ত ইরানের রাজনৈতিক নেতাদের নিশানা করার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে এ শুনানি হবে। এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর আগে 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। আজ তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগের শুনানি আছে। শুনানির শুরু হয়েছে কিনা, আর সেই সাথে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে। এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুনন্দা। আপনি জানেন যে 5 আগস্টে ক্ষমতাচ্যুত যে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি পরিমাণ বর্বরতা চালিয়েছিল ছাত্র জনতার উপর, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু অপরাধ ট্রাইব্যুনালে তার নামে অভিযোগ গঠন করা হয়। 5 আগস্টের পরে কিন্তু আমরা জানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। সেই পুনর্গঠনের পরে প্রথম মামলাটি হয় কিন্তু শেখ হাসিনার নামে। তো সেই জায়গা থেকে আজকে এই গত 1 জুন শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের মহাপরিদর্শকের নামে যে অভিযোগ গঠন আমলে নেওয়া হয়েছিল সেটার ভিত্তিতে কিন্তু আজকে তাকে এখানে আনা হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো রকম কার্যক্রম শুরু হয়নি। আমরা যতটুকু জানি যে 12টা নাগাদ কার্যক্রম শুরু হতে পারে। কার্যক্রম যদি শুরু হয় তাহলে সেখানে আলোচনায় আসতে পারে যে কবে নাগাদ কি হতে পারে, যে তাদের গ্রেপ্তারি পরোয়ানা সঠিকভাবে কার্যালোচনা করা হচ্ছে কিনা এবং তাদের পক্ষে কোনো আইনজীবী দেয়া হবে কিনা এবং কিভাবে পলাতক আসামি যারা আছেন ভারতে পালিয়ে আছেন তাদেরকে ফেরানোর বিষয়ে কি পরিমাণ সিদ্ধান্ত বা কিভাবে কি ব্যবস্থা গ্রহণ করা যায়, সবকিছু বিষয় কিন্তু আজকে সুনন্দা এখানে উঠে আসবে। তখন আমরা আরও বিস্তারিত তথ্য এবং জানবো। তবে আপাতত এখন পর্যন্ত আমরা এখানে অপেক্ষায় রয়েছি সুনন্দা। এই ছিল আমার কাছে। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হলে তার আগেই প্রয়োজনীয় সংস্কার সম্ভব। ডিবিসি নিউজকে একান্ত সাক্ষাৎকারে কথা জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে, আর যেসব ইস্যুতে এখনো একমত হয়নি সেগুলোর বিষয়ে দলগুলোর সহনশীল হবে বলে মনে করেন তিনি। নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনীতিতে টানাপোড়েনে যেভাবে অনিশ্চয়তার দিকে যাচ্ছিল, গত শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে তা অনেকটা কেটেছে। এপ্রিল থেকে এগিয়ে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের সময় নির্ধারণে একমত হয়েছে অন্তর্বর্তী সরকার ও বিএনপি। তবে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জনের উপর গুরুত্ব দিয়েছে প্রধান উপদেষ্টা। নির্বাচন ও সংস্কারের বিষয়ে কথা হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সাথে। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব। যদি আমরা ঐক্যমত্য তৈরি করতে পারি এবং আমি যেটা মনে করি এটা সম্ভব, তাহলে নির্বাচন ধরুন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠানের কথা যেটা শোনা যাচ্ছে সেটা মোটেও সম্ভব নয়। এগুলো তো পারস্পরিকভাবে যেটা সমান্তরালভাবে অগ্রসর হবে। ফলে আমি মনে করি না যে সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ সেগুলো নির্বাচনকে কোনোভাবেই ব্যাহত করবে। নির্বাচন ইস্যুর বাইরের বিষয়েও রাজনৈতিক দলগুলো সহনশীল মনোভাব পোষণ করে ঐক্যমত্যে আসবে বলে আশা তার। এ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি তাতে আমি অত্যন্ত আশাবাদী যে সংস্কারের যে প্রধান বিষয়গুলো যেগুলো ঐক্যমত্য তৈরি হবে তার ভিত্তিতে একটা সম্মত আমরা তৈরি করতে পারব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয় নিজ দপ্তরে ব্রিফ করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তারা এই জাতিসংঘের যে ওয়ার্কিং গ্রুপ আছে সেই ওয়ার্কিং গ্রুপকে বাংলাদেশে আসতে দেয়নি, তাদের চিঠির উত্তর পর্যন্ত দেয় না। এখন আমরা আমাদের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্যে থেকে একটা নতুন সময় পেয়েছি, একটা নতুন সুযোগ এসেছিল আমাদের কাছে, যে আজকে বাংলাদেশে যে দীর্ঘদিনের যে ক্রন্দন ছিল বাংলাদেশের সাধারণ মানুষের, তাদের পরিবার পরিজনরা গুম হয়ে যাচ্ছে, কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে মায়ের ডাক প্রথম থেকেই এই ব্যাপারে অনেক প্রোগ্রাম করেছে। সে সমস্ত প্রোগ্রামে যারা গুমের শিকার হয়েছিলেন তাদের সন্তানদের কান্না আমাদের সবাইকে স্পর্শ করেছিল। আমি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞ, আপনারা এরকম একটা প্রতিকূল সময়েও ওই প্রোগ্রামগুলোর ছবি খুব ভালো করে ছাপতেন এবং এই যে বাচ্চাদের কান্না, এটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। এবং আমাদের এই গণ অভ্যুত্থানের অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল, এটা আপনার উচ্চারণ করারও প্রয়োজন ছিল না। আমরা সবাই রিয়ালাইজ করেছি যে ওই সময় যে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, যে গুম হয়েছে, সেগুলির তদন্ত এবং বিচার করা। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছিলাম। কাজ কি কি করেছে এটা পরে বলি। তো আজকে যেহেতু আমাদের এই সরকারের কমিটমেন্টই হচ্ছে গুমের বিচার, গুমের তদন্ত, সেই জন্য আপনার গুম বিষয়ক কমিটির যে ওয়ার্কিং গ্রুপ তারা বাংলাদেশে এসছে, তাদের সাথে আমি আজকে মিটিংয়ে বসছি। মিটিংয়ে বসার পর তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে। যেমন আপনারা জানেন, আমরা এই দায়িত্ব গ্রহণ করার পরপরই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি। এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল, এই সদস্য রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে আমরা এই গুম বিষয়ক যে আন্তর্জাতিক চুক্তি আছে সেই চুক্তির কোনো ক্লজ বা কোনো বিধানের রিজার্ভেশন দেয়নি। মানে আমরা বলেছি পুরা চুক্তিটাই আমরা মানি, একটা দুইটা বিধান মানি না বা এটার ব্যাপারে আপত্তি আছে সেরকম না, সম্পূর্ণভাবে আমরা এটা অ্যাকসেশন করেছি, এটার পক্ষরাষ্ট্র হয়েছি। পৃথিবীতে আপনার প্রায় ৭৭টার মতো দেশ, দুইটা একটা নাম্বার এদিক সেদিক হতে পারে এরকম দেশ এই আন্তর্জাতিক চুক্তিটার পক্ষরাষ্ট্র হয়েছে, কিন্তু আনকন্ডিশনালি পক্ষরাষ্ট্র হয়েছে এরকম রাষ্ট্র খুব বেশি না। তো আমরা আনকন্ডিশনালি পক্ষরাষ্ট্র হয়েছি। ওনারা এটা প্রশংসা করেছেন ওয়ার্কিং গ্রুপ। সেকেন্ড হচ্ছে ওয়ার্কিং গ্রুপ আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটার প্রশংসা করেছেন। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তারপর আমাদেরকে কিছু কিছু সাজেশন দিয়েছে। যেমন আমাদেরকে তারা বলেছে যে আপনার গুম বিষয়ক যে কমিশনটা আছে, আমাদের কমিশনটা তো আপনারা জানেন সবাই খুবই ভালোভাবে কাজ করছে, অনেক কষ্ট করছে। তো ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা। তা আমি বলেছি এর সিদ্ধান্ত তো সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে, আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিংয়ে এই জিনিসটা উত্থাপন করব। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি।
ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু ব্যাপারে বলেছে, আমাদের আইনে কিছু কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে একটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব। তারপর ওনারা বলেছেন ওখানে একটা, আপনারা জানেন সবাই যে মিসিং পারসন সার্টিফিকেট দেওয়ার জন্য, এটার বিধান আমরা অলরেডি আমাদের আইনে আছে, এটা আমরা করব। আরও বলেছেন যে ওখানে সার্চ করার জন্য, আপনারা জানেন আমাদের গুম বিষয়ক যে কমিশন আছে ওনারা অনেক অনেক তথ্য আপনার উদ্ঘাটন। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলায়। সেখানে মূলত যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে চিকিৎসা, রাস্তাঘাট, খানাখন্দ ভরা, যানজট সহ বিভিন্ন নানান ধরনের সমস্যা জর্জরিত এখানকার নাগরিকরা। এই বিষয়গুলো নিয়েই আমাদের সঙ্গে যুক্ত আছেন এখানকার যারা বসবাস করেন, বাসিন্দা আছেন তারা। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে এই কাপাসিয়া উপজেলাতে উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই বা রাস্তাঘাটে যে যানজট, থ্রি হুইলারের কারণে এই যে নাগরিক সমস্যাগুলো, সেটা থেকে উত্তরণের কোনো চেষ্টা করছে কিনা সংশ্লিষ্টরা, বা কি ধরনের ভোগান্তি পড়তে হয় আপনাদের প্রতিনিয়ত? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমাদের কাপাসিয়া বাজার, আমাদের বাসা হলো কাপাসিয়া বাজার উপজেলা কেন্দ্রিক। এখানে মেন সমস্যা যেটা হলো কাপাসিয়া বাজারে জ্যাম এবং যানজট। তার কারণ হলো অটোরিকশা, মানে কাপাসিয়া অটোরিকশা পরিমাণ এতই হয়ে গেছে যার জন্য কাপাসিয়া বাজার প্রতিনিয়তই জ্যামের সৃষ্টি হয় এবং জনগণ তা দুর্ভোগে পড়ে। আরেকটা সমস্যা হলো কাপাসিয়া ড্রেনেজ ব্যবস্থা। কাপাসিয়া পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা থাকার না কারণে মুষলধারে বৃষ্টি হলে একটা জলাবদ্ধতা তৈরি হয়, যা জলাবদ্ধতা তৈরি হলে নোংরা পানির মাধ্যমে মানুষের শরীরে স্পর্শ হলে বিভিন্ন চর্মজাতীয় রোগ তৈরি হয়ে যায়। ওই ব্যবস্থাটাও আমাদের এখানে পর্যাপ্ত নাই। তাই আমাদের মানে বিগত যে পতিত সরকার ছিল, ওই প্রতি সরকার আমাদের কাপাসিয়া উন্নয়ন বলতে কোনো কিছুই ছোঁয়া পড়ে নাই, বরং তারা লুট। তার ফল হলো এই কাপাসিয়া বাজার যানজট, রাস্তাঘাটে হলো জলাবদ্ধতা তৈরি নাই, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং খানাখন্দ তৈরি হয়েছে। আমরা কাপাসিয়াবাসী এই কাপাসিয়া বাজারে যে অটোরিকশা যানজট, তারপরে রাস্তাঘাটে ড্রেনেজ ব্যবস্থা, এ থেকে আমরা পরিত্রাণ চাচ্ছি। এবং এই পরিত্রাণের জন্য আমরা কাপাসিয়া একজন ভালো একজন জনপ্রতিনিধি চাই, যোগ্য প্রতিনিধি চাই। বিগত দিনে আমরা দেখা গেছে যে বিএনপি সরকারের সময় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আসলে হান্নান শাহ সময়ে যা উন্নয়ন হয়েছে, তারপরে ছিটেফোঁটা কোনো উন্নয়ন হয়নি। আসবো আপনার কাছে পরবর্তীতে। একটু জানতে চাই যে তিনি তো বললেন যে খানাখন্দ এবং কি রাস্তা যানজটের আর কি সমস্যা রয়েছে, বিশেষ করে এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত কোনো, সেখানে বাইরে যেতে হয় বা জেলা পর্যায়ে যেতে হয়, ঢাকা যেতে হয়, ময়মনসিংহে যেতে হয়, আসলে কি প্রয়োজন? জি, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিষয়ে যেটা আমি বলবো, নর্মাল প্রাথমিক চিকিৎসার পরে পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার চাইতে আরেকটু ভালো চিকিৎসা নিতে গেলে ওনারা আমাদের গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজে রেফার করে। ইভেন এখানে সাপের ভ্যাকসিনও নাই। তো একটা সাপে কাটা রোগীকে রাস্তায় নেওয়ার সময় অনেক সময় রাস্তায় মৃত্যুবরণ করতে হয়। তো এই যে আসলে ওষুধের স্বল্পতা, তারপরে হচ্ছে কিছু দুর্নীতির বিষয়ও উঠে আসছে মাঝে মধ্যে নিউজ চ্যানেলগুলোতে। তো এই বিষয়গুলো, চিকিৎসা ক্ষেত্রের এই বিষয়গুলো থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা একটু উপজেলা পর্যায়ে ভালো চিকিৎসা চাই, যাতে আমাদের ঢাকা বা দূরবর্তী পর্যায়ে রোগী নিয়ে যাওয়ার সময় আমাদের রোগী রাস্তায় মৃত্যুবরণ করে এরকম ঘটনা না ঘটে। অসংখ্য ধন্যবাদ। এখানে যিনি আছেন, মাদকের কোনো বিষয় আছে কিনা যদি ছোট্ট করে একটু। জি, আসসালামু আলাইকুম। মাদকের এখানে এই আপনার স্কুল প্রতিষ্ঠানের সামনে গেলে বিভিন্ন চিপা চাপা আনাঘাত ইয়াতে দেখলে বলতে পারবেন যে ধরেন অনেক ছেলে পেলে আছে এই মাদক আসক্ত। আমরা এই নির্মূল চাই। ঠিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আরো উন্নতি ঘটুক এই মাদকের বিষয়ে, এবং কি সেই পদক্ষেপটা নিক, সেই বিষয়গুলো কিন্তু আসলে চাচ্ছেন এখানকার বাসিন্দারা। তো পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে এই উপজেলা কেন্দ্রিক যে নাগরিক সমস্যা বা নাগরিক সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।
ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করার বিকল্প পথ হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ভারতকে এড়িয়ে আকাশপথে পণ্য পরিবহনের প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে কার্গো ফ্লাইট। 2005 থেকে ইত্তেহাদ ও এমিরেটস এয়ারলাইন্সে চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে সরাসরি কার্গো পণ্য পাঠানোর ব্যবস্থা চালু থাকলেও 2021 সালে তা বন্ধ হয়ে যায়। গত 4 বছর চট্টগ্রাম থেকে বিশেষায়িত কার্গো বিমান চলাচলও বন্ধ। সম্প্রতি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে ভারত কিছু বিধিনিষেধ আরোপ করায় নতুন করে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় ইকোনমিক জোন, 2টি ইপিজেড ও 4 শতাধিক পোশাক কারখানা আছে, কিন্তু এয়ার শিপমেন্টের পর্যাপ্ত সুবিধা না থাকায় এতদিন ঢাকায় নিয়ে পণ্য এয়ার শিপমেন্ট করতে হতো। সিলেট এবং চিটাগং থেকে কার্গো অপারেশনটাকে আরও দ্রুত করার জন্য, আরও বেগবান করার জন্য এইখানে আমরা ইনসেন্টিভটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। তার ফলে হবে কি, আমাদের 3টা জায়গা থেকে যদি ফুল সিং কার্গো অপারেশন করতে পারি তাহলে আমাদের সক্ষমতা জায়গাটা অনেক বেড়ে যাবে। এয়ার শিপমেন্টের মাধ্যমে ইউরোপ, আমেরিকায় সরাসরি পোশাক রপ্তানির জন্য কার্গো ভিলেজের 2টি স্ক্যানার মেশিন সচল করা হয়েছে। খালি করা হয়েছে 170 ও 120 টন পণ্য ধারণ সক্ষমতার 2টি ওয়্যারহাউস। ইম্পোর্ট যে হ্যাঙ্গার আছে ওইটাকে আমরা এক্সপোর্ট তৈরি করে, যেটা 200 টন হচ্ছে ধারণ ক্ষমতা, ওইটার সামনে আমাদের প্রয়োজনীয় প্রুত কাজ করে আমরা ওখানে R3 জোন করলে হয়তো বা আমরা অদূর ভবিষ্যতে যে ইন্ডিপেন্ডেন্ট ফ্রেট অপারেট করার যে বাধা, যে ফ্রেটগুলি ডাইরেক্ট ইউরোপিয়ান এবং বিয়ন্ড যে কার্গোগুলি নিয়ে যাবে, ওই বাধাটা আমার মনে হয় দূর হয়ে যাবে। কার্গো ফ্লাইট চালু হলে বেশি সুবিধা পাবেন তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা। সাশ্রয় হবে সময় ও অর্থ। কার্গো যারা ক্যারি করে তারা যদি চট্টগ্রাম বিমানবন্দর অথবা সিলেট বিমানবন্দরে না আসে, তাহলে তো এই যে ফ্যাসিলিটিগুলি করা হচ্ছে সেগুলি কাজে লাগবে না। সুতরাং চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক যে বড় বড় এয়ারলাইন্সগুলি আসে তাদেরকে আকৃষ্ট করার ব্যবস্থা করতে হবে। এয়ার শিপমেন্ট আমাদের তো সেন্ট্রালাইজড ছিল বলা যায়, যে শুধুমাত্র ঢাকায়। এখন যে একটা ডিসেন্ট্রালাইজেশনের একটা সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্ট, সেটাকে আমরা অনেক পজিটিভলি দেখছি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তৈরি পোশাক রপ্তানির নতুন দুয়ার খুললেও বেশ কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করেছে বেবিচক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ দেশের পর্যটন ও সীমান্ত বাণিজ্যের অন্যতম উপজেলা টেকনাফের বাসিন্দারা। ব্যবসা বাণিজ্য ও পর্যটনের জন্য মেগা প্রকল্প নেওয়া হলেও অবহেলার কারণেই বিদ্যুৎ পাচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। বিদ্যুতের অভাবে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা খাত। তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, টেকনাফে সরবরাহ কেন্দ্র স্থাপন ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব না। ভ্যাবসা গরম, এর মধ্যেই টেকনাফবাসীর বিদ্যুৎ ছাড়া থাকতে হয় দিনে 18 ঘন্টারও বেশি সময়। সীমান্ত উপজেলা হওয়ায় এর গুরুত্ব ও সম্ভাবনা থাকলেও নাগরিক সুবিধা থেকে পিছিয়ে আছে এখানকার বাসিন্দারা। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। স্থানীয়রা বলছেন, পতিত সরকারের আমলে সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পর কয়েক মাস বিদ্যুৎ পেলেও জাতীয় গ্রিডের কথা বলে নিয়মিতই বঞ্চিত করা হচ্ছে তাদের। প্রায় 3 লক্ষ লোকের বসবাস হওয়ার জনগোষ্ঠীর একটা জাতীয় বিদ্যুৎ গ্রিড স্থাপন হয় নাই। নেবুলাইজেশন এবং অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে যে আমরা অক্সিজেনের সাপ্লাইটা দেই, ওইটাও বিঘ্নিত হয়েছে। পর্যটন এলাকার আপনি 20 মেগাওয়াটের থেকে আমাদেরকে কিঞ্চিত পরিমাণ দিচ্ছেন না। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 73,000 গ্রাহকের বিপরীতে বিদ্যুতের চাহিদা 27 থেকে 30 মেগাওয়াট। আলাদা সরবরাহ কেন্দ্র ছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সম্ভব না। এখানে যদি একটু গ্রিড করা হয়, যদি গ্রিড পাওয়ার গ্রিড করা হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো এই গ্রিড স্টেশনটা কাছাকাছি হইলে এই ধরনের ফলগুলো কমে আসবে এবং টেকনাফবাসী একটা ভালো বিদ্যুৎ পাবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য গ্রিড স্থাপনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি টিভি আর ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।